ক্লাস শেষে আমরা রেকর্ডিং প্রোভাইড করে দিব। আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? ওকে, যদি শোনা যায় তাহলে আমরা একটু যদি জিজ্ঞাসা করি লাস্ট ক্লাসে আমরা যা করছিলাম সেটা কি মনে আছে নাকি? আমাদের লাস্ট ক্লাসে আমরা কি করছিলাম? সেখানে আমরা একটু প্রিন্ট স্টেটমেন্ট নিয়ে কাজ করছিলাম, কিভাবে প্রিন্ট করা লাগে। সো প্রিন্ট স্টেটমেন্ট জিনিসটা কি? পাইথনকে বোঝানো যে কোনো কিছু আমাদের অ্যাপে বা প্রোগ্রামের ভিতরে আমরা প্রিন্ট করতে সেই জিনিসটা নাকি। যেমন আমাদের বিভিন্ন অ্যাপের ভিতরে বিভিন্ন জিনিস প্রিন্ট করা লাগতে পারে। একটু যদি দেখি এক্সাম্পল দিই ক্যালকুলেটর। আসলে ক্যালকুলেটর একটা প্রিন্ট ইউজ করা হয় নাই, বাট বোঝানোর জন্য বোঝাচ্ছি। এই যে ক্যালকুলেটর অ্যাপটার উপরে যে লেখা দেখতেছি আমরা, ক্যালকুলেটর লেখা, স্ট্যান্ডার্ড লেখা, এই লেখাগুলো আমরা ধরে নিতে পারি যে প্রিন্ট স্টেটমেন্টের মাধ্যমে করানো হয়েছে। আসলে অন্য স্টেটমেন্টের মাধ্যমে করানো হয়েছে, বাট আমরা বোঝার স্বার্থে ধরতে পারি যে এগুলো আসলে প্রিন্টের মাধ্যমে করা হয়েছে। কিভাবে আমরা প্রিন্ট করতে পারি পাইথনে? তো ভিএস কোড, এটা আমরা ইনস্টল করতে বলছিলাম। কে কি করতে পারছি? আমরা একটু হ্যান্ড রেজ করি যারা যারা সফটওয়্যারটা ইনস্টল করতে পারছি। ওকে, ভেরি গুড। তারপরে সাথে আমাদের পাইথনও ইনস্টল করা লাগে, সেটা প্রসেস দেখিয়েছিলাম। আশা করি পারবো। আর অনেক ইউটিউবে টিউটোরিয়াল আছে ইনস্টল করার জন্য, সেগুলো ফলো করলে আমরা ইজিলি ইনস্টল করতে পারবো। এটা একটা আইডি জিনিসটা কি? ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। আমরা জানি হচ্ছে পাইথন একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমাদের কম্পিউটার বা পিসি কিন্তু বোঝে না। পিসি বুঝে 0 and 1। তো এই হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে 0 and 1-এ কনভার্ট করে হচ্ছে, বা মেশিনের ভাষায় কনভার্ট করে হচ্ছে ইন্টারপ্রেটার বা কম্পাইলার। আমরা একটা এক্সাম্পল দিয়েছিলাম যে মুরব্বি মুরব্বি একটা ডায়লগ ছিল যে সেটাকে ইংলিশে একজন কনভার্ট করে দিচ্ছে। ওই রকমই আমরা এই যে এখানে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড দিলাম, এই লেখাটাকে ইন্টারপ্রেটার বা হচ্ছে কম্পাইলার সে কম্পিউটারের ভাষায় বা 0-1-এ কনভার্ট করে দিবে। আর এই কাজটাই আমরা করে থাকি কোড এডিটরের ভিতরে বা আইডির ভিতরে। ভিএস কোড হচ্ছে এরকম একটা আইডি। অথবা যাদের এখন সাথে পিসি নাই, তা আমরা অনলাইনে একটা কম্পাইলার ইউজ করতে পারি যার নাম হচ্ছে প্রোগ্রামিজ। ওইটা আমরা অনলাইনে কাজ করতে পারি। ওকে, আমরা এটা যদি দেখি, হাসানকে যদি বলা হয় লেখো আমার সোনার বাংলা, সেটা যদি আমরা পাইথনকে বলতে চাই কিভাবে বলতে হবে? প্রিন্ট লেখা লাগবে, দেন ফার্স্ট ব্র্যাকেট দেওয়া লাগবে, কোটেশন দেওয়া লাগবে, দেন যে লেখাটা প্রিন্ট করতে চাই সেটা আর কোটেশন এন্ড, ফার্স্ট ব্র্যাকেট এন্ড। এভাবে করে আমরা যে কোনো কিছু প্রিন্ট করার কমান্ড পাইথনকে আমরা দিতে পারি, পাইথনের মাধ্যমে লিখতে পারি নাকি। তো হ্যালো ওয়ার্ল্ড লেখার জন্য আমাদের কি করা লাগছিল? প্রথমে লেখা লাগছে PRINT, প্রিন্টের সব ছোট হাতের হবে, কোনো বড় হাতের লেখা না। তারপর একটা ফার্স্ট ব্র্যাকেট, দেন হচ্ছে ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন, আমরা ডাবল কোটেশন ইউজ করলাম। এরপরে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা দিলাম, এই ডাবল কোটেশনটা এন্ড করলাম, ফার্স্ট ব্র্যাকেটটা এন্ড করলাম। এটা যখন আমরা পাইথনে দিব, পাইথনের ফাইলটা রান করব, তখন পাইথন আমাদেরকে দেখাবে যে কাজ করতেছে। দেখি আমরা তাহলে যে পাইথনে কিভাবে করানো যায়। PRINT, প্রিন্ট, ফার্স্ট ব্র্যাকেট, ডাবল কোটেশন, মাঝখানে দিলাম হ্যালো ওয়ার্ল্ড। এখানে এটা হচ্ছে কম্পাইলার, মানে হচ্ছে এখানে আমরা পাইথনের কোড করি। তো এই কোডটাকে যখন রান করব বা কোনো অ্যাপে কনভার্ট করব, তখন কিরকম হবে? আউটপুটে দেখাবে হ্যালো ওয়ার্ল্ড, জাস্ট হ্যালো ওয়ার্ল্ড লেখা দেখাচ্ছে, আর কিছু
দেখাচ্ছে না নাকি? যেমন এই ক্যালকুলেটরটা যখন আমরা রান করছি, এখানে কিছু ক্যালকুলেটর লেখা, স্ট্যান্ডার্ড লেখা, ইত্যাদি ইত্যাদি লেখা আমাদেরকে দেখাচ্ছে। অথবা 0 কে আমরা যখন 5 দিয়ে ডিভাইড করতেছি 0 দেখাচ্ছে, 5 কে যখন আমরা 0 দিয়ে ডিভাইড করতেছি তখন আমাদের দেখাচ্ছে ক্যান নট ডিভাইড বাই 0। এই সময় আমরা ধরে নিতে পারি যে এখানে প্রিন্ট করা হয়েছে, ওকে, বা প্রিন্টের মতো কিছু জিনিস ইউজ করা হয়েছে। এটা ছিল আমাদের প্রিন্টের কাজ। দেন আমরা একটু দেখি মাল্টি লাইন স্ট্রিং। আমরা তো প্রিন্ট এক লাইনে দেখছিলাম যে একটা লাইনে কিভাবে প্রিন্ট করতে হয়। এখন একটু দেখি মাল্টি লাইনে আমরা কিভাবে প্রিন্ট করতে পারি। মাল্টি লাইনে প্রিন্ট করার জন্য আমাদেরকে এই ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশনটা 3বার ইউজ করা লাগে, 3টা ইউজ করা লাগে। সো মাল্টি লাইনে প্রিন্ট করার জিনিসটা কি এটা আগে একটু দেখি আমরা। আগে একটু এক্সাম্পল দিয়ে দেখি। প্রিন্ট লিখলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, 1 2 3, 3টা সিঙ্গেল কোটেশন দিলাম। তারপরে লিখলাম বরাবর প্রধান শিক্ষক, কমা, নিচে লাইনে দিলাম ট্যাব দিয়ে আমরা রান করলাম, তারপরে বললাম বিষয় সামথিং, তারপর আরেকটা লাইনে দিলাম জনম বিনীত। দেখি এখানে বাংলা হবে কিনা সেটা একটু দেখা দরকার। মেইন গিয়ে 1 2 3, 3বার আমরা কোটেশন এন্ড করলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, রান দিলাম, আসছে। এই যে আমরা যেভাবে লিখলাম প্রিন্টের ভিতর 3টা লাইনে লিখছি, স্পেস দিছি। আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম যে প্রিন্ট একটা লাইনে লেখা লাগে, দ্বিতীয় লাইনে যাওয়া যায় না, দ্বিতীয় লাইনে গেলে ইরর দেখায়। আর আমরা যখন ট্রিপল কোটেশন ইউজ করব তখন চাইলে এরকম মাল্টি লাইনে আমরা ইউজ করতে পারি, এবং যেরকম স্পেস দিব, যেখানে যে জায়গায় ইন্টার নতুন লাইন দিব সেখানে সেভাবেই দেখাচ্ছে। যে এখানে বরাবর প্রধান শিক্ষক, আমরা এখানে একটু স্পেস দিছিলাম, এখানে স্পেস দিছিলাম, এখানে স্পেস আসছে, সেম ওইভাবে আমাদের এটা প্রিন্ট করে দেখাচ্ছে। এটা লেখার নিয়ম কি? এটা লেখার নিয়ম হচ্ছে এরকম ভাবে ট্রিপল কোটেশন, সিঙ্গেল কোটেশন 3বার অথবা ডাবল কোটেশন 3বার ইউজ করা লাগে। আমি যদি এখানে ডাবল কোটেশন দিই, যে একবার দিলাম, দুইবার দিলাম, 3বার দিলাম, 3বার হয়ে গেছে, শেষেও এন্ড করব 1 2 3। এটা বেশি হয়ে গেছে, 1 2 3। এখন কাজ করব। এই যে লাস্টে এটা একটু প্রবলেম করতেছে, এইটা এবার ঠিক আছে, রান করলে কাজ করতেছে। সো আমি ইনপুটটা একটু কপি করে মেসেজে দিয়ে দিচ্ছি, এখান থেকে আমরা সবাই ট্রাই করতে পারি। আর হচ্ছে অনলাইন কম্পাইলারের লিঙ্কটাও দিয়ে দিই, ওকে, এখান থেকে আমরা কম্পাইলারে ঢুকিয়ে কাজ করি। নেক্সট আমরা কি দেখব? নেক্সট আমরা একটু দেখি স্কেপ ক্যারেক্টারস, যেটা লাস্ট ক্লাসেও দেখছিলাম যে আমরা যখন প্রিন্ট করতে চাই কোনো কিছু সিঙ্গেল লাইনে, তখন একটা নিউ লাইন প্রিন্ট করার জন্য ব্যাকস্ল্যাশ এন দেওয়া লাগে প্রিন্টের ভিতর। তাই স্পেস ট্যাব দেওয়ার জন্য ব্যাকস্ল্যাশ ট্যাব দেওয়া লাগে, টি দেওয়া লাগে। ট্যাব মিনস হচ্ছে 4টা স্পেস, দেন হচ্ছে 2টা ব্যাকস্ল্যাশ ইউজ করে যদি আমরা, তাহলে সিঙ্গেল ব্যাকস্ল্যাশ ইউজ হিসেবে কাজ করবে। আজকে আমরা একটু করি, ডিটেলসে দেখি, সেহেতু লাস্ট ক্লাসে আমরা সুযোগ পাইনি। দিলাম ডাবল কোটেশন, মাই নেম ইজ, বাংলায় দিচ্ছি যেহেতু বাংলায় দিই, আমার নাম মিঠু, ওকে। আর আমরা চাই মিঠু, মিঠুর পরে একটা নতুন লাইন দিবে, এই জন্য ব্যাকস্ল্যাশ এন, নো না, নো, ইটস এন, এন দিলাম, বাংলা লিখতে গেলে ভেজাল হয় অনেক, ইংলিশে লিখি, ব্যাকস্ল্যাশ এন, দেন হচ্ছে আমি একটি টিয়া পাখি, এখানে ব্যাকস্ল্যাশ টি দিলাম, ওকে। এখন যদি রান দিই, এই ব্যাকস্ল্যাশ এন এর জন্য একটা নতুন লাইন প্রিন্ট হবে, আর ব্যাকস্ল্যাশ টি এর জন্য এখানে একটা 4 লাইনের মানে 4টা স্পেস প্রিন্ট হবে। এই যে আমার নাম মিঠু, আমি একটি টিয়া পাখি, সো
এখানে সম্ভবত যদি আমরা এটা একটু বড় করি, আউটপুট দিলাম, নাম দিই, আমি একটি টিয়া ব্যাকস্ল্যাশ টি। ওকে, ওকের আগে কেন 4টা লাইন প্রিন্ট হচ্ছে না? ব্যাকস্ল্যাশ টি, ব্যাকস্ল্যাশ টি, নাম দিলাম, এই যে পাখিটার যে আইটেম মুছে গেছে। তারপরে এখানে মোটামুটি ভালো একটা স্পেস আসছে, তারপরে ওকে লেখাটা আসছে। একটা বড় স্পেস দেওয়ার জন্য আমরা ট্যাব ইউজ করে থাকি। এখন কথা হচ্ছে ব্যাকস্ল্যাশ দ্বারা তো আমরা বুঝাচ্ছি যে নিউ কোনো ক্যারেক্টার লেখা বা নতুন লাইনের জন্য বোঝানো। যদি আমরা ব্যাকস্ল্যাশ ডাইরেক্টলি প্রিন্ট করতে চাই তখন কি করব? এটা একটা প্রবলেম কি, আমি যেমন ইংলিশে যদি লিখতে চাই মাই নেম ইজ ব্যাকস্ল্যাশ 9, এখানে আমি একটা ব্যাকস্ল্যাশ দিয়ে নাম দেখাতে চাই। এখানে কি করতেছে, মাই নেম ইজ, ওই ব্যাকস্ল্যাশটাকে সে নতুন লাইনের কথা মনে করতেছে, এখানে সে এই জন্য আইম লিখতেছে, এই এনটাকে নাইমের এর নাম মনে করে সে ব্যাকস্ল্যাশ এন মনে করতেছে। এখানে যেটা আমরা দেখতেছি যে ব্যাকস্ল্যাশ এন মানে একটা নিউ লাইন দেখাচ্ছে, সো এই জন্য সে নিউ লাইনে চলে যেতেছে। এই সমস্যাটার সমাধান করবে যখন আমরা দুইটা ব্যাকস্ল্যাশ দিব। দুইটা ব্যাকস্ল্যাশ যদি দিই তার মানে পাইথন বুঝবে যে এটা হচ্ছে একটা ব্যাকস্ল্যাশ, এখানে প্রিন্ট করতে হবে, এখানে কোনো নিউ লাইন বা নিউ ট্যাবের কোনো খেলা নেই। যে দেখি এই যে ব্যাকস্ল্যাশ প্রিন্ট করতেছে একটা, তার মানে যদি আমরা দুইটা ব্যাকস্ল্যাশ প্রিন্ট করতে চাই তাহলে কয়টা ব্যাকস্ল্যাশ দেওয়া লাগবে, এটা একটু আমরা দেখি কে বলতে পারে। যদি আমরা দুইটা ব্যাকস্ল্যাশ প্রিন্ট করতে চাই তাহলে 3টা না, তাহলে 4টা করা লাগবে। এই একটার জন্য এটা কিন্তু আবার এই যে রেড হয়ে গেছে, মানে এটা নিউ লাইন মনে করতেছে। 4টা দিলে আমাদের দুইটা ব্যাকস্ল্যাশ প্রিন্ট করবে। তাহলে 4টার জন্য কয়টা প্রিন্ট করা লাগবে, কয়টা লেখা লাগবে? এখানে যদি 4টা প্রিন্ট করতে চাই তাহলে কয়টা লেখা লাগবে? 8টা। ভেরি গুড, 8টা যদি দিই তাহলে 4টা প্রিন্ট করবে। সো এই যে এরকম কোটেশন, এই যে এই কোটেশন, এটা মানে কি? এটা মানে পাইথনকে বোঝানো হয় যে এইখানে এই প্রিন্টের স্টেটমেন্টটা শেষ, লেখাটা শেষ, আর কিছু নাই। কিন্তু আমি যদি চাই যে না, মাই নেম ইজ নাইম, এই নাইম লেখাটা একটা কোটেশনের ভিতরে আসবে, এরপরে যদি রান দিই, এখানে একটা ইরর চলে আসতেছে, কমা দিয়ে দিকে ভুলে গেছি বা কিছু নাই, কারণ এই কোটেশন মানে পাইথন বুঝতেছে যে তাকে এই জায়গায় সে শেষ করে দিচ্ছে লেখাটা, বাকিগুলো কিছু না, এই জন্য ইরর দেখাচ্ছে। তো আমরা যদি চাই আসলে কোটেশন প্রিন্ট করবে তখন আমাদের ব্যাকস্ল্যাশ দেন হচ্ছে কোটেশন দেওয়া লাগবে। একটা ব্যাকস্ল্যাশ দিয়ে দিই তাহলে এই নাইমের লেখাটা কোটেশনের আন্ডারে চলে আসবে। এই যে নাইমের এখানে কোটেশন প্রিন্ট হয়ে গেছে। এই জন্য এইগুলোকে আমরা কি বলে থাকি? এগুলোকে আমরা বলে থাকি স্কেপ ক্যারেক্টার্স। আর কিছু আছে, আমরা এগুলো দেখবো, নোটস দিয়ে দেবো, নোটস ভিতরে পাবো। দেন আমরা একটু আরেকটা জিনিসে চলে যাই। ইন্ডেনশন দেখছিলাম আমরা, ইন্ডেনশনটা কি? যেগুলো সব যখন প্রিন্ট করব এই কোটেশন একবার দিব তখন এক লাইনে হওয়া লাগবে। কারণ যদি আমি একটা স্পেস দিয়ে প্রিন্ট দিই, এরর দেখাচ্ছে আনএক্সপেক্টেড ইন্ডেন্ট। সো এটা লাইন মার্জিন একদম ফলো করা লাগে পাইথনের ক্ষেত্রে, যেটা সি প্রোগ্রামিং বা অন্য ক্ষেত্রে এতটা ফলো করা লাগে না। সি, সি প্লাস প্লাস, জাভা স্ক্রিপ্ট, জাভা ওইসব জায়গায় এত মার্জিন ফলো করা লাগে, কিন্তু পাইথনে এটা খুবই ভালো করে ফলো করা লাগে। এই যে প্রিন্ট print এভাবে দিলে হবে না। এখানে যদি আমি রান দিই আমাকে দেখাচ্ছে ইরর। ওকে, এই হচ্ছে আমাদের ইন্ডেনশন। দেন দেখবো আমরা কমেন্টস। কমেন্টস জিনিসটা কি? পরীক্ষার খাতার ভিতরে আমরা কি করি? আমাদের 10টা সৃজনশীল দিল, এর ভিতরে 6টাই অ্যান্সার করতে হলো। 6টা অ্যান্সার করি আমরা, মার্কিং স্যার কোনগুলোর উপরে করে? জাস্ট আমাদের অ্যান্সারের উপরে। ওকে, প্রবলেম হইতেছে। স্কেপ ক্যারেক্টার আমরা তাহলে কমেন্টটা বুঝি, কমেন্টটা বুঝার পরে বাকিটা আসি। ওকে, কমেন্টস জিনিসটা কি?
কমেন্টস মানে হচ্ছে আমাদের পরীক্ষার খাতার ভিতরে আমরা কি করি, অনেক সময় রাফ করি না। এই যে আমাদের একটা পরীক্ষার খাতা যদি হয়, এখানে লিখি না 1 নং প্রশ্ন উত্তর, 1 নং প্রশ্ন উত্তর, তারপরে লিখি এবং পাশে অনেক সময় লিখি যে কিভাবে এটা আসছে, যে এই সূত্র থেকে আসছে, অতএব অথবা সুতরাং, পাশে এই ধরনের অনেক জিনিস লিখি, রাফ করি। সো এই রাফ করার কারণে কি স্যার আমাদেরকে কোনো মার্কস দেয়? এক্সট্রা দেয় না, এগুলো কিন্তু স্যার দেখে না। আবার এই 1 নং প্রশ্ন উত্তর লিখলাম যে ওইটার জন্য কোনো মার্কস নাই, কিন্তু এটা যদি না লিখি তাহলে স্যার বুঝবেই না যে আমি কি লিখতেছি, কোনো মার্কসই পাবো না। এটার জন্য স্পেসিফিক কোনো মার্কস নাই, বাট এটা না লিখলে হচ্ছেও না। এরকম অনেক জিনিস আমরা কমেন্ট করি, যেটা পাইথনেরকে বোঝানোর দরকার নেই, যেটা আসলে কোড না। সেটা হচ্ছে, ধরো এখানে একজন একটা কোড করছে, আমরা 5 জনের একটা টিম, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমি একটা কোড করলাম, কোড করে সেটা 5 জনের সাথে শেয়ার করলাম। অথবা আমি একটা কোম্পানিতে চাকরি করি, আমার কোম্পানির চাকরি আজকে আমি সেখান থেকে চলে গেলাম, নতুন কোনো এমপ্লয়ি আসলো সেখানে। সো নতুন কেউ যখন আসবে এবং আমার কোডটা ওপেন করবে, তার জন্য কিন্তু আমার কোডটা বোঝা অনেক টাফ হয়ে যাবে শুধু যদি কোড লেখা থাকে। কোডের ভিতরে কোনো কমেন্ট না দিই যে কোনটা কিসের কোড, তারপর হচ্ছে এটা কিসের উপরে লেখা হয়েছে, এটা কেন এখানে করছি, ওই কমেন্টগুলো যদি না করি, নতুন একজন প্রোগ্রামার যখন আমার কোড খুলবে সে কিছু বুঝবে না। সো কোডের বাইরে জন্য বাড়তি ইনফরমেশন দেওয়ার জন্য আমরা যে কাজটা করি সেটা হচ্ছে কমেন্টস। এই কমেন্টসের মাধ্যমে আমরা বাড়তি ইনফরমেশন দিয়ে দিই, যে এটা হচ্ছে, যেমন দিস ইজ আওয়ার কোড, দিস ইজ আওয়ার কোড, ইত্যাদি ইত্যাদি। আমরা যদি একটু এক্সাম্পল দিই কম্পাইলারে, যেমন এখানে আমি ফার্স্টে লিখতে চাই যে দিস ইজ আওয়ার সেকেন্ড ক্লাস পাইথন। এখানে কি লিখলাম, এটা আমাদের পাইথনের সেকেন্ড ক্লাস। এটা কিসের কোড? তারপর যদি লিখতে চাই দিস কোড ইজ ফর প্রিন্টিং সামথিং, এই লেখাটা দিলাম। এই লেখাটা যদি আমি নর্মালি এভাবে দিই এবং এভাবে দিয়ে রান দিই, পাইথনে এরর দেখাচ্ছে, ইনভ্যালিড ডেসিমাল লিটারেলস। পাইথন বুঝতেছে না আসলে এগুলো কি, কারণ এটা তো তার কমান্ড না। প্রিন্ট দিলে বুঝতে পারে, কিন্তু এগুলো সে বুঝতেছে না, দিস কি ইজ কি সে বুঝতে পারতেছে না। কিন্তু এগুলো তো আসলে কমেন্ট, বোঝার জন্য সবার যাতে বুঝতে পারে, আরেকজন প্রোগ্রামার যাতে আমারটা বুঝতে পারে, সেই জন্য আমরা এটা লিখছি। তো এই কমেন্ট গুলো করার নিয়ম হচ্ছে, আগে একটা আমরা হ্যাশ দিয়ে দেবো। যদি আমরা একটা হ্যাশ দিয়ে দিই, তাহলে পাইথন আর এটা রিড করবে না, বুঝতে পারবে এটা কমেন্ট করছে বোঝানোর জন্য, যাতে প্রোগ্রামার বুঝতে পারে, সে আর এই জিনিসটা রান করবে না। এই দুইটা যদি আমি এখন হ্যাশ দিয়ে দিলাম, এখন রান দিই, এখন সুন্দর করে মাই নেম ইজ নাইম লেখাটা প্রিন্ট করতেছে। এই দুইটা নিয়ে পাইথনের কোনো মাথা ব্যথা নাই। ওকে, এইটাই হচ্ছে কমেন্ট। তাহলে কমেন্ট জিনিসটা কি বুঝতে পারছি? কে কি বুঝতে পারছি একটু হ্যান্ড রেজ করি। কমেন্ট জিনিস কি? বাকি দেখি কেউ বুঝতে পারিনি। না বুঝতে পারলে আমরা কোশ্চেন করতে পারি, অথবা মেসেজে লিখতে পারি কোন জায়গায় প্রবলেম আছে, সেই জিনিসটা আমরা আবার রিপিট করব। আর যদি ফার্স্ট ক্লাস না করি তাহলে সেকেন্ড ক্লাস বুঝবো না, এটা স্বাভাবিক। আমরা তারপরে চলে আসি কমেন্ট জিনিসটা সিম্পল জিনিস। যেমন আমরা পরীক্ষার খাতায় লিখি যে 1 নং প্রশ্ন উত্তর অথবা 2 নং প্রশ্ন উত্তর, এরকম এই যে পাইথনে কোড লেখার সময় বোঝার স্বার্থে আমি লিখতে পারি যে এটা হচ্ছে এটার কোড, এটা হচ্ছে ওইটার কোড। যেটা আসলে পাইথন রান করবে না, বা এটা কোনো কোড না, জাস্ট
কিছু নির্দেশনা, যেমন আমি এখানে লিখছি দিস ইজ আওয়ার সেকেন্ড ক্লাস অফ পাইথন, দিস কোড ইজ ফর প্রিন্টিং সামথিং। এটা আগে হ্যাশ দিয়ে দিয়েছি, মানে হচ্ছে এটা কমেন্ট হয়ে গেছে, এটা একটা কমেন্ট বা হচ্ছে রাফ এরকম টাইপের জিনিস। পাইথন এগুলো নিয়ে মাথা ব্যথা নাই, এটা আমি যা কিছু দিতে পারি। এটা দেওয়ার রিজনটা কি, যখন আমি এই কোডটা ডাউনলোড করে আরেকজনকে পাঠাবো, তখন সে যখন রিড করবে সে যাতে দেখতে পারে এটা আসলে কিসের কোড, সেই লেখাটা পড়লেই বুঝতে পারবে যে এটা হচ্ছে প্রিন্ট করার কোড। ওকে, এই হচ্ছে আমাদের কমেন্ট। বুঝতে পারছি? ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। সো কমেন্ট করার দুইটা প্রক্রিয়া আছে, একটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট আর একটা হচ্ছে মাল্টি লাইন কমেন্ট। সিঙ্গেল লাইন কমেন্ট কি, যখন আমি একটা লাইনের আগে হ্যাশ দিয়ে দিব তখন এটা একটা কমেন্ট হয়ে গেলে জাস্ট একটা লাইন, এর পরের লাইন থেকে আবার সেটা কমেন্ট না। মাল্টি লাইন কি, একটু আগে আমরা যেমন দেখছিলাম প্রিন্ট করার ক্ষেত্রে 1 2 3 তিনটা কোটেশন ইউজ করা যায়, এরকম কমেন্টিং এর ক্ষেত্রেও আমি যে তিনটা কোটেশন ইউজ করি শুরুতে এবং শেষে তিনটা কোটেশন ইউজ করি, মাঝখানে যতগুলো লেখা থাকবে সবগুলো কমেন্ট হয়ে যাবে। কমেন্ট হয়ে যাওয়ার মানেটা কি, কমেন্ট হয়ে মানে যার মানে হচ্ছে রাফ। পরীক্ষার খাতায় যখন রাফ করি, রাফের কোনো মার্কস নাই, বাট করা লাগে, ওই রকম এগুলো হচ্ছে রাফ। জাস্ট বুঝার সাথে পাইথন এগুলো দেখে বুঝবে এগুলো কমেন্ট, এগুলো নিয়ে এসে মাথা ব্যথা করবে না, সেগুলোকে এক্সিকিউট করবে না। ওকে, যদি এই পর্যন্ত বুঝে থাকি তাহলে আজকের মেইন টপিকে আমরা একটু চলে আসবো। আর যদি এর ভিতরে কারো কোশ্চেন থাকে, কোশ্চেন আস্ক করবো। বললাম কারো কোশ্চেন নাই, তাহলে আমরা একটু ভ্যারিয়েবল নিয়ে পড়াশোনা করব। ভ্যারিয়েবল জিনিসটা কি, এটা খুব একটা ইন্টারেস্টিং জিনিস। যারা ম্যাথসের ভিতরে করছি তারা দেখতে পারবো যে এক্স ওয়াই জেড এগুলোকে আমরা ভ্যারিয়েবল হিসেবে কাউন্ট করে থাকি। যেমন এক্স ওয়াই জেড এগুলো বিভিন্ন ভ্যারিয়েবল, মানে কি এগুলোর মান পরিবর্তনশীল, এগুলোকে আমরা পরিবর্তন করতে পারি। আরেকটা হচ্ছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট কি, যেমন ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। এখানে সিটা কি, সিটা হচ্ছে কনস্ট্যান্ট, এমটা হচ্ছে কনস্ট্যান্ট, এক্সটা কি হবে, এক্সটা চেঞ্জ হতে পারে, এটা ভ্যারি করতে পারে। আর যারা আমরা ম্যাথমেটিক্যাল এই টার্মগুলো জানি না, তাদেরকে যদি আমি বলি আমাদের বাসার ভিতরে রান্নাঘরের ভিতরে বিভিন্ন বয়ম থাকে, তারপরে বিভিন্ন জার থাকে, এই বয়ম বা জারগুলো থাকার সুবিধাটা কি, যদি আমি বলি আমরা যে পাত্রের ভিতরে চাল রাখি, সেই চালের পাত্রটা যদি চাল শেষ হয়ে যায় তখন আমরা কি করি, তখন কিন্তু আবার বাইরের থেকে চাল কিনে এনে ওই চালের পাত্রটা রিফিল করে ফেলি। এমন না যে পাত্রটাকে আমরা ফেলে দিতেছি, বারবার বারবার আমরা এটাকে রিইউজ করতে পারতেছি। এটার ভিতরে চাল যখন ফুল থাকে, মাসের অর্ধেক যখন হয়ে যায় তখন কিন্তু চালটাও হাফ হয়ে যাইতেছে, ঠিক না? তারপরে ডালের পাত্রে আমরা ডাল রাখি, ডাল চেঞ্জ করি, বা বিভিন্ন যখন আমরা ইউজ করি, পাতিল ইউজ করি, পাতিলগুলোতে কি করি, চাল দিই, ডাল দিই, লবণ দিই, বিভিন্ন জিনিস দিয়ে রান্না বান্না করি। তো ভ্যারিয়েবল হচ্ছে অনেকটা এরকম পাত্র বা জারের মতো, যে জিনিসটার ভিতরে আমরা জিনিসপত্র রাখতে পারি, আবার সেটা থেকে আউট করতে পারি, ইনপুট আসতে পারি, কোনো কিছু রাখতে পারি, রান্না করতে পারি, কুক করতে পারি, সামথিং সামথিং। ওকে, তো ওইটার সাথে এখন প্রোগ্রামিং এর কানেকশনটা কি, ওইটার সাথে প্রোগ্রামিং এর কানেকশনটা কি, সেটা যদি আমরা একটু দেখতে চাই। ভ্যারিয়েবলের সাথে আমাদের প্রোগ্রামের কি রিলেশন, প্রোগ্রামিং এর। তো আমরা একটা ফুটবল ম্যাচের কথা যদি চিন্তা করি, হ্যাঁ, আমরা এই পর্যন্ত কি দেখছি, এই পর্যন্ত জাস্ট দেখছি প্রিন্ট কিভাবে করে। প্রিন্ট মানে কি, আমি প্রোগ্রাম পাইথনকে যেভাবে বলে দিব সে সেভাবেই লিখবে। হ্যালো ওয়ার্ল্ড লিখ, ওর যদি আমি কোড করে দিই তাহলে হ্যালো হ্যালো ওয়ার্ল্ড সে প্রিন্ট করবে, হ্যালো বাংলাদেশ কিন্তু সে প্রিন্ট করতে পারবে না। এটা হচ্ছে প্রিন্টের ক্ষেত্রে। আর যদি বলি যে ভ্যারিয়েবলের ক্ষেত্রে, এখন আমরা একটু ফুটবল ম্যাচের কথা চিন্তা করি।
ফুটবল ম্যাচ যখন শুরু হলো ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা অথবা রিয়াল মাদ্রিদ ভার্সেস বার্সেলোনা, এখানে ধরলাম যে আর আমি রিয়াল মাদ্রিদ আর হচ্ছে এটা বার্সেলোনা। ওকে, শুরুতে আমাদের স্কোরটা কত থাকে? শুরুতে আমাদের স্কোর থাকে 0, অথবা যারা ফিফা খেলছি তারা কিন্তু জানি, ধরলাম এটা একটা ফিফা গেম বানাইছে। শুরুতে আমাদের স্কোরটা 0 থাকবে, রিয়াল মাদ্রিদের ও 0, বার্সেলোনারও 0। কিছুক্ষণ পরে 10 মিনিট পরে গিয়ে যদি বার্সেলোনা একটা গোল করে, তাহলে 10 মিনিট পরে গিয়ে দেখা গেল বার্সেলোনার গোল হয়ে গেল 1-0 থেকে, আর রিয়াল মাদ্রিদটা কি থাকলো? 0ই থাকলো। এরকম করে খেলা চললো। খেলা চলার পরে দেখা গেল যে একদম শেষ মুহূর্তে আসলো, 90 মিনিটসে আসলো। 90 মিনিটসে এসে রিয়াল মাদ্রিদ একটা গোল করলো, আর বার্সেলোনার আগে থেকে একটা গোল ছিল, ঠিক না? সো শুরুতে যেটা 0-0 ছিল, পরবর্তীতে সেটা 1-1 হয়ে গেছে। এদিকে একটা গোল করার সাথে সাথে এখানে একটা স্কোর প্লাস হচ্ছে। স্কোরটা কিন্তু যখন শুরুতে 0-0 ছিল, সে কিন্তু লাস্টে 0-0 নাই আছে। আমরা যদি স্কোর প্রিন্ট করে দিই ডাইরেক্ট, স্কোর হচ্ছে 0-0, অলওয়েজ তো 0-0 থাকবে না, এটা চেঞ্জ হইতেছে। বুঝতে পারছি ব্যাপারটা, কেন ভ্যারিয়েবল প্রয়োজন। এখানে যেরকম রিয়াল মাদ্রিদ বার্সেলোনার খেলায় স্কোর বাড়তেছে, আমরা যখন পাবজি গেম খেলি বা ফ্রি ফায়ার খেলি, তখন যখন কিল করি, কিল ফার্স্টে 0 থাকে, আরেকটা কিল করলে কিল হয়ে যায় 0-র জায়গায় 1, আরেকটা কিল করলে 2, কিল বাড়তে থাকে আমাদের। অথবা বিভিন্ন গেমের পয়েন্টস যখন থাকে স্কোর, ওই স্কোরটা কি হয়? 0 থেকে 1 হয়, 1 থেকে 2 হয়, অথবা 100 হয়, 200 হয়, বাড়তে থাকে। আবার যখন কেউ আমাদেরকে হারায়, তখন আমাদের স্কোর কি হয়? তখন আমাদের স্কোর কমতে থাকে। তো আবার 99 হয়, অনেক সময় 90 হয়ে যায়। সো একটাই স্কোর ম্যাচে, কিন্তু এই ফিফা গেমের ভিতরে একটাই স্কোর থাকে, একটাই স্কোর বোর্ড। সেটার ভ্যালু আপ হইতেছে অথবা ডাউন হইতেছে, বাড়তেছে, কমতেছে, ভ্যারি করতেছে। একটাই স্কোর, কিন্তু সেটা যেহেতু চেঞ্জ হচ্ছে, এই জন্যই আমরা এটাকে বলে থাকি ভ্যারিয়েবল। ক্লিয়ার? নাকি কোনো ভেজাল আছে কথা? ভ্যারিয়েবল জিনিসটা কি বুঝতে পারছি আমরা তাহলে? যদি বুঝতে পারি তাহলে আমরা একটু দেখি নেক্সট কি আছে। একটা এক্সাম্পল দেখি। 3টা বাসার কৌটা আছে আমাদের কাছে, একটার ভিতরে চাল রাখা আছে, একটার ভিতরে ডাল রাখা আছে, একটার ভিতরে লবণ রাখা আছে। রাখতেই পারি আমরা চাইলে। ওকে, একটা কোটা নিলাম, চালের কোটাটা নিলাম। এখন কি করলাম? চালটাকে আমি যদি রান্না করে ফেলি, কুক করে ফেলি, আমি যদি চালটা কুক করা হয়, তাহলে কি হয়ে যাবে? এই যার এটা খালি হয়ে গেছে না, এখানে তো কিছু নাই, এটা রান্না করে ফেলছি আমরা। আবার নতুন করে চাল এনে সেটা ভিতরে ভরে রাখতে পারি। 3টা জার যদি আমরা নেই, 3টেই খালি। একটা এক্সাম্পল বোঝানোর জন্য, খিচুড়ি রান্না করবো আমরা, সেজন্য আমরা 3টা খালি জার নিলাম। একটার ভিতরে চাল দিলাম, একটার ভিতরে ডাল দিলাম। এখন চাল আর ডাল দুইটাকে ঢাললাম, তাহলে মিক্স করলাম। মিক্স করে কি করব? মিক্স করে আমরা এই চাল আর ডাল এর মিক্সটাকে রান্না করে কি করব? এখানে রান্না করব। রান্না করে জার সিতে রাখবো। হ্যাঁ, সিতে চলে আসছে, খিচুড়ি চলে আসছে। এই জায়গায় আমরা কি করছি? রান্না করছি। রান্না করে জার সিতে রাখলাম, বা আরেকটা বয়মের ভিতরে ঢুকিয়ে রাখলাম। এই যে রান্নাটা করলাম চাল আর ডালের, রান্নাটা কে করছে এটা কে বলতে পারি একটু দেখি? বা কুকটা কে করছে কম্পিউটারের ভাষায়? কাজটা কে করছে যোগ করার? দেখি লাস্ট ক্লাসে মনে আছে নাকি আমাদের কিছু। কম্পিউটারে 4টা ডিভাইস আছে, ইনপুট, আউটপুট, প্রসেসিং, আর হচ্ছে গিয়ে স্টোরেজ। 4টা ডিভাইসের ভিতরে রান্নার কাজটা কে করছে? ইয়েস, প্রসেসিং ডিভাইস এই কাজটা করছে, প্রসেসর এই কাজটা করে দিছে। হ্যাঁ, রাইট, বুঝতে পারছি আমরা। প্রসেসর এই কাজটা করে দিছে, আমাদেরকে খিচুড়ি রান্না করে দিছে। এরকমই 3টা খালি পাত্র নিয়ে আমরা আসলে কম্পিউটারে একটা পাইথন প্রোগ্রাম বানাইতে পারি, অথবা সি প্রোগ্রাম বানাইতে পারি, এবং সেটার মধ্যে আমরা 10 আর 20 যোগ করতে পারি। কিভাবে করব?
এই জারগুলো কি? এগুলো হচ্ছে স্টোরেজ ডিভাইসের কাজ, স্টোরেজ র্যামের বিভিন্ন অংশ। তো প্রথমে আমরা জার এর ভিতরে 10 রাখলাম, 10কে নিয়ে এসে এই জার এ বা একটা স্টোরেজে রেখে দিলাম যে 10 এ নাম্বার জার তোমার কাছে 10 আছে। তারপর হচ্ছে 2 নাম্বার বয়মের ভিতরে আমি 20 রাখলাম। এরপরে কি করলাম? দুইটার ভিতরে প্লাস করলাম। এই প্লাসটা কি করবে? প্লাসটা করবে সিপিইউ। সিপিইউ কে বললাম যে এই 10 আর 20 কে নাও, নিয়ে প্লাস করো। যোগ করলে একটা ভ্যালু আসবে না? ভ্যালু আসলো 30 পাইলাম। কাজটা করে দিয়ে রান্না করে দিচ্ছে আমাদেরকে সিপিইউ। এখানে রান্না করলাম 10 এর 20 এ। এই নোট এখন নিয়ে যে 3 নাম্বার 10 এর 20 যোগ করে 3 নাম্বার জারের ভিতরে রাখি। সিমিলার যেভাবে রান্না করছি আমরা, চাল এবং ডালের খিচুড়ি বানাইছি, সেরকম ভাবে 10 আর 20 কে আমরা স্টোরেজ দুইটা নিছি, এ এবং বি দুইটা স্টোরেজ, দুইটার ভিতরে যোগ করছি সিপিইউ কে দিয়ে। রান্না করতে যেরকম গ্যাস লাগে আর হচ্ছে আগুন লাগে, সেরকম যোগ করার জন্য, এডিশন করার জন্য প্লাস অপারেটর লাগে। এবং এখানে আমরা আমাদের কি লাগতেছে? সিপিইউ কে লাগতেছে। সিপিইউ মনে করবো আগুন, সে আগুন দিচ্ছে এখানে। আগুন দিয়ে রান্না করে দেন আমরা সেটাকে আরেকটা জার এর ভিতরে রেখে দিই। ওকে, সো আমরা এখানে কি করলাম? আমরা এখানে সি ইকুয়াল টু এ প্লাস বি, এই কাজটাই সম্পাদন করলাম। ক্লিয়ার? নাকি আরেকবার রিপিট করতে হবে? কে কে বুঝতে পারছি যে কিভাবে আমরা আসলে এই রান্না বান্না করতে পারি? যদি আমরা এখন একটু কোড দেখি, হ্যাঁ, একটু কোডে চলে আসি, তাহলে রান্না বান্নার কোডে চলে আসি কিভাবে করা যায়। প্রথমে বললাম কি, আমরা একটা এ নামে একটা ভ্যারিয়েবল নিব বা কোটা নিব। এ নিলাম, হ্যাঁ, ইকুয়াল টু দেওয়া লাগে, ইকুয়াল টু মানে এর ভিতরে রাখো 10, এই ইকুয়াল টু 10 রাখলাম, এর ভিতরে 10 রাখছি। এরপর বি নিলাম আরেকটা কোটা, সেটার ভিতরে ইকুয়াল টু দিয়ে 20 রাখলাম, মানে 20 রাখলাম, আরেকটা জারের ভিতরে 20 রাখলাম। এখন কি করব আমরা? এ প্লাস বি, এইটার মাধ্যমে কম্পিউটার, পাইথন প্রোগ্রাম কম্পিউটারকে দিয়ে যোগ করাবে, রান্না করাবে, এ আর বাই এর যোগ করানো হবে। করে সেটা কিসের ভিতরে রাখবো? আমরা বলছি সি এর ভিতরে রাখবো। তাহলে এটা এইভাবে লেখা লাগে, সি ইকুয়াল টু এ প্লাস বি। এরকম অনেকটা, যে সি ইকুয়াল টু এ প্লাস বি, এ আর বি এর যোগ করো, যোগ করে সেটা সি এর ভিতরে রাখো। এ আর বি এর যোগ করছি, করে সেটা সি এর ভিতরে রাখছি আমরা। তাহলে সি ইকুয়াল টু এ প্লাস বি হয়ে গেল কুকিং। এখানে আমরা কমেন্ট করতে পারি পাশে, যে হ্যাশ দিব, দিয়ে বলতে পারি এটা হচ্ছে ভ্যারিয়েবল অথবা যার এ, দেন হচ্ছে আমরা সেকেন্ড নাম্বার লিখতে পারি, এখানে হচ্ছে গিয়ে ভ্যারিয়েবল অথবা যার বি, এখানে এটা হচ্ছে সি, এখানে যোগ করা হয়েছে। যোগ করলো, রান করলে কিছু দেখাবে না আমাদেরকে। এখন এই যোগ ফলটাকে আমরা কি বলতে পারি কম্পিউটারকে? যে যোগ তো করছো, ভালো করছো, এবার প্রিন্ট করে দেখাও। যখন এটা কেউ রান করবে তখন এখানে যাতে প্রিন্ট করা হয়। এবার প্রিন্ট কিভাবে করতে হয়? ভ্যারিয়েবল PRINT, প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট শুরু সি। এই যে সি ভ্যারিয়েবলের ভিতরে কি আছে, সি কোডের ভিতরে কি আছে সেটা আমাদেরকে শো করো, দেখাও। সো সে এখন শো করবে। সে এখন আমাদের শো করতেছে সি ভ্যারিয়েবলের ভিতরে 30 আছে, 10 and 20 যোগ করছে, যোগ করে সে আমাদেরকে 30টা দেখাচ্ছে। এখন যদি এখানে 10 এর জায়গায় আমি 50 দিতাম, আর বি এর ভিতরে যদি আমি 20 এর জায়গায় 60 দিতাম এন্ড রান করি, এখন সে কিন্তু 50 আর 60 যোগ করছে, যোগ করে আমাদেরকে 110 যোগফলটা দেখাচ্ছে। আবার যদি এখানে 600 দিই এন্ড 50 দিই, তাহলে 650 দেখাচ্ছে। এগুলো হচ্ছে ভ্যারিয়েবল। ওকে, রিয়েল এক্সাম্পলের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে ভ্যারিয়েবলের কাজটা কি। আশা করি বুঝতে পারছি। তাহলে এখন আমরা আবার থিওরিতে আসি। কম্পিউটারের ভিতরে আসলে ভ্যারিয়েবল গুলো কিভাবে কাজ করে? কম্পিউটারের ভিতরে ভ্যারিয়েবল গুলো কাজ করে এইভাবে, যখন আমি a ইকুয়াল টু 10 লিখবো,
তো এই যেটা মনে করি a, এর ভিতরে 10 গেল, b equal to 20 লিখবো, তখন আসলে এটা হলো কম্পিউটার র্যামের ভিতরে এরকম অনেক স্পেস আছে, হ্যাঁ, 8 বিট 16 বিট এরকম স্পেস আছে। এই স্পেসটার একটা নাম থাকতে পারে x6 xy এরকম, মানে a b c d ইত্যাদির নাম থাকতে পারে, ওইটা আমাদের দেখার বিষয় না। তো এই র্যামের ভিতরে a নামে একটা স্পেস অ্যালোকেট হয়ে যায় এর জন্য, এবং এটার ভিতরে 10 চলে আসে। 10 যে 10 সংখ্যাটা, সেই সংখ্যাটা র্যামের ভিতর চলে আসে। আবার বি নামে যখন অ্যালোকেট করছি তখন এখানে 20, বি এর জন্য 20 চলে আসছে, বা একটা স্পেস র্যামের ভিতরে বি নিয়ে নিতেছে, দখল করে নিছে, এবং সেখানে সে 20 রাখতেছে। তো যখনই আমরা প্রিন্ট করব print প্রিন্ট বি, তখন এই বি এর ভিতরে সে যাবে পাইথন, যায় দেখবে যে এই বি স্পেসে কি আছে, 20, সে আমাদেরকে আউটপুটে দেখাবে 20। এভাবে করে র্যাম গুলো হচ্ছে আমাদের যেরকম ফার্স্টে আমরা একটু আগে দেখলাম, আমাদের শেল থাকে, শেল থাকে না, রান্নাঘরে যেমন শেলফ থাকে, শেলফে বিভিন্ন জিনিস গোছানো থাকে, ওই রকম আমাদের কম্পিউটারের র্যামের ভিতরে এরকম শেলফ থাকে। শেলগুলোকে আমরা করতে পারি এরকম এ বি মাধ্যমে সে ধরে রাখছি। দেন আমরা একটু দেখতে চাই স্কোর। একটু আগে যেমন স্কোরের কথা বললাম, স্কোর নামে একটা ভ্যারিয়েবল আছে, সেটা শুরুতে ছিল 0। এরকম ভাবে যদি করি তাহলে একটা ভ্যারিয়েবলের নাম হয়ে যায় স্কোর, এবং এখানে থাকে 0। যখন স্কোর একটা বেশি করে, স্কোর বাড়লো, আমি একটা পয়েন্ট পাইলাম, তখন 0 জায়গায় 1 আসে, তখন 0টাকে কেটে 1 আসে। আমরা যেমন দেখছিলাম চালের পাত্রে আমরা কি করতে পারি, চালটাকে সরায় রেখা অথবা চালটাকে আরো বাড়াইতে পারি। অল্প একটু চাল আছে, সেটাকে আমি আরেকটু বাড়াইতে পারি, 1 কেজি আছে 2 কেজি রাখতে পারি, ঠিক না? অথবা চালের জায়গায় ডাল রাখতে পারি। সেরকম এখানে 0 ছিল, 0 কেটে সেখানে আমরা 1 রাখতেছি, যখন আমাদের স্কোরের ভ্যালু 1 হচ্ছে। আবার 1 যখন শেষ তখন 1 চলে যাবে, আরেকটা স্কোর হলে অ্যাড হলো 2, আবার একটা স্কোর মাইনাস হলে আবার 2 এর জায়গায় 1 আসলো। এইভাবে করে আমরা কম বেশি করতে পারি। যেমন এর ভ্যালু এখন 10 ছিল, এরপর আমি কি করলাম, a ইকুয়াল টু লিখলাম 50, যেমন একটু আগে আমরা দেখলাম, তখন এই 10 এর জায়গায় 10 মুছে যাবে, এখানে চলে আসবে 50। এভাবে করে আমাদের সুবিধা কি, আমরা যেরকম এই কন্টিনিউয়াস জিনিসগুলো, যেমন যেগুলো চেঞ্জ হচ্ছে, চেঞ্জিং জিনিসগুলোকে যেমন আমরা কাজ করতে পারতেছি, স্কোর বাড়াইতে পারতেছি, কমাইতে পারতেছি, মুভ করতে পারতেছি জিনিসকে, পাশাপাশি আমাদের স্টোরেজ গুলোকে আমরা সেভ করতে পারতেছি। আমরা যদি একটা স্কোর রাখার জন্য একটা জায়গা মেমোরিতে নেই, যেমন এ যদি একবার ফিক্স করি, সেটা যদি চেঞ্জ করা পসিবল না হয়, তাহলে আরেক জায়গায় করা লাগবে। এভাবে করে এই মেমোরিটা নষ্ট হয়ে গেছে, যদি আমি দ্বিতীয়বার চেঞ্জ করতে না পারি। অনেক মেমোরি এরকম কম্পিউটারে এক্সট্রা করে থাকে, তো তখন আমাদের প্রচুর পরিমাণে মেমোরির প্রয়োজন হবে, যেটা আসলে পসিবল না। আর বাস্তব কথা হচ্ছে ভ্যারিয়েবল ছাড়া আসলে এরকম কোনো প্রোগ্রাম লেখাই বর্তমানে পসিবল না, ভ্যারিয়েবল আমাদের লাগবে। তো এখানে কারো কোশ্চেন আসছে ভ্যারিয়েবল নিয়ে? বুঝতে পারছি সবাই? ওকে, ভ্যারিয়েবল যে নামগুলো দিব, যেমন a ইকুয়াল টু 10 দিলাম, b ইকুয়াল টু সামথিং দিলাম, এই নামগুলো দেওয়ার কিছু রুলস আছে। রুলস গুলো আমাদের জানা লাগবে, যে নেমিং কিছু রুলস আছে, ভ্যারিয়েবলের নাম কিরকম হইতে হবে। ভ্যারিয়েবল গুলো মাস্ট একটা লেটার দিয়ে শুরু হওয়া লাগবে, মানে আমি চাইলে যেমন a1 এভাবে লিখতে পারি, কিন্তু কোনো নাম্বার দিয়ে শুরু করতে পারবো না। যেমন 1a ইকুয়াল টু 20, এরকম কোনো ভ্যারিয়েবল হবে না। ভ্যারিয়েবলকে অবশ্যই এরকম লেটার দিয়ে শুরু হইতে হবে, অথবা আন্ডার স্কোর আছে একটা, যেটা হচ্ছে এরকম, যেমন 1 তারপর আগে এরকম আন্ডার স্কোর, এটা দিয়ে আমরা একটা ভ্যারিয়েবলের নাম শুরু করতে পারি। এটা 0 থেকে 9 রাখতে পারি আমরা, বাট ক্যান নট স্টার্ট উইথ দেম। আমরা a1 রাখতে পারি, কিন্তু আমরা এখানে 1a করতে পারবো না। কেস সেন্সিটিভ, কেস সেন্সিটিভ মানে কি?
কোনো একটা ভ্যারিয়েবলের নাম যদি লিখি আমি a equal to 10 এবং আরেক জায়গায় যদি লিখি a equal to 20, এই ভ্যারিয়েবল এবং এই ভ্যারিয়েবল দুইটা ডিফারেন্ট জিনিস, সেপারেট জিনিস, এক না। এই যদি আমি এখানে মেমোরির ভিতরে রাখতে চাই, এই এর জন্য একটা জায়গা নিবে, আবার বড় হাতের এ যে ভ্যারিয়েবল ওটার জন্য আরেকটা জায়গা নিবে। ওকে, এভাবে করে জায়গা নিবে, এক জিনিস হিসেবে কাউন্ট করবে না। যদি এটাও 10 লিখি, দুইটা 10 আলাদা, দুইটা ডিফারেন্ট, সেটাকে বলা হয় কেস সেনসিটিভ। আমরা রিজার্ভ কিছু ওয়ার্ড ইউজ করতে পারবো, যেমন ফর, ইফ, এই ধরনের জিনিস আমরা, যেমন ইফ এই নামে কোনো ভ্যারিয়েবল আসলে আমরা বানাইতে পারবো না, এগুলো হচ্ছে পাইথনের জন্য রিজার্ভ। এই হচ্ছে ভ্যারিয়েবলস এর নেমিং এর রুলস। তো একটু আগে আমরা এই এক্সাম্পলটাই দেখছি যে a equal to 10, b equal to 20। এখন আমরা একটু কাজ করি ভ্যারিয়েবল নিয়ে, কিছু আমরা একটু ভ্যারিয়েবল নিয়ে কাজ করি, কয়েকটা প্রোগ্রাম বানাই ভ্যারিয়েবল ইউজ করে। আমরা একটু অ্যাডিশন, সাবট্রাকশন, ডিভিশন, মাল্টিপ্লিকেশন এই চারটা কাজ করি। হ্যাঁ, তো যেটা বলছিলাম, এই চারটা কাজ আমরা একটু ভ্যারিয়েবল দিয়ে করি। কিভাবে করব? একটা ভ্যারিয়েবল নিয়ে এ না আমরা দিলাম, যেটার নাম নেমিং গুলো অনুযায়ী নাম 1, নাম 1 দেওয়া যাবে, দিলাম নাম 1 ইকুয়াল টু 20। তারপর দিলাম নাম 2, নাম্বার 2, এটা দিলাম 50। তারপর একটা ভ্যারিয়েবলের নাম দিলাম 1 সাম। এটা কি দেওয়া যাবে? এটা কিন্তু দেওয়া যাবে না। 1 দিয়ে আমরা স্টার্ট করতে পারবো না, 1 পরে দিতে পারবো কিন্তু স্টার্ট করতে পারবো না, বা কোনো নাম্বার দিয়ে স্টার্ট করতে পারবো না একটা ভ্যারিয়েবলের নাম। ওটার নামটা বা বয়মের নামটা অবশ্যই এভাবে করা লাগবে। সাম ইকুয়াল টু কি হবে তাহলে? আমি নাম 1 প্লাস নাম 2 এই দুটাকে যোগ করে সামের ভিতরে রাখবো, এটা হচ্ছে সামেশন। দেন হচ্ছে সাব মানে হচ্ছে বিয়োগ করা। সাব ইকুয়াল টু কি করলাম? নাম 1 মাইনাস নাম 2, দুইটা নাম্বারকে আমি একটা থেকে আরেকটা মাইনাস করব। দেন হচ্ছে MUL, মাল্টিপ্লিকেশন, এর জন্য আমরা শর্ট ফর্মে MUL লিখলাম। MU, এখানে আমরা কি করলাম? নাম 1 ইনটু নাম 2, দুইটা গুণ করলাম, গুণ করে সেটা মাল্টিপ্লিকেশন এবং ভ্যারিয়েবলের ভিতরে রাখলাম। div equal to নাম 1 divided by নাম 2। ওকে, ভ্যারিয়েবল বানালাম, একটা নাম্বার দুইটা আরেকটা ভ্যারিয়েবল বানালাম, এবং সাম একটা ভ্যারিয়েবল বানালাম, সেখানে 1 আর 2 এর যোগ করলাম, যোগ করে রাখলাম। সাব একটা ভ্যারিয়েবল বানালাম, সেটার ভিতরে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা মাইনাস করলাম। মাল্টিপ্লিকেশন একটা ভ্যারিয়েবল বানালাম, সেখানে দুইটা সংখ্যাকে আমরা গুণ করলাম, করে সেখানে রাখলাম। আর ডিভ নামে একটা ডিভিশন ভ্যারিয়েবল বানাইলাম, সেখানে আমরা প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাকে ডিভাইড করলাম। তাহলে বড় সংখ্যা, পরের সংখ্যাটা বড় দিই তাহলে সুবিধা হবে। নাও আমাদের এখানে সামের ভিতরে যোগ হয়ে গেছে, সামের ভিতরে বিয়োগ হয়ে গেছে, এটার ভিতরে গুণ হয়ে গেছে, এটার ভিতরে ভাগ হয়ে গেছে। এগুলোকে আমরা এখন প্রিন্ট করি। প্রিন্ট সাম কমা, আমরা এখানে মাঝখানে একটা করে স্পেস দিতেছি।
তারপর হচ্ছে কমা, MUL মাল্টিপ্লিকেশন, কমা ডিভিশন, DIV। ওকে, সাম প্রিন্ট করবে, তারপরে কমা দিয়ে কোটেশন স্পেস দিছি, মানে একটা স্পেস প্রিন্ট করবে, দেন সাবট্রাকশন প্রিন্ট করবে, স্পেস প্রিন্ট করবে, দেন মাল্টিপ্লিকেশন ভ্যালু স্পেস, দেন ডিভিশন ভ্যালু। এভাবে যদি দেই আমাদের কি দেখাচ্ছে, সামের ভিতরে কি আছে 200 আর 50 এর যোগফল 250, সাবের ভিতরে আছে 200 থেকে 50 এর মাইনাস বিয়োগফল 150, মাল্টিপ্লিকেশনের ভিতরে আছে নাম 1 ইনটু নাম 2, সো 200 কে 50 দিয়ে গুণ দিলে 10,000 হয়। দেন ডিভিশনের ভিতরে 200 কে 50 দিয়ে ভাগ দিলে নাম 1 হচ্ছে 200 আর 50 হচ্ছে নাম 2, যখন ভাগ দিব তখন আমরা 4.0 পাচ্ছি। সো এইভাবে করে আমরা ভ্যারিয়েবল ইউজ করে যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি, আরো পৃথিবীর অনেক কাজ করতে পারি। কোডটা দিয়ে দিয়েছি, আমরা একটু ট্রাই করে দেখি। এই পর্যন্ত কি কারো কোশ্চেন আছে কোনো ভ্যারিয়েবল নিয়ে, কোনো কোশ্চেন বা কুইরি? আচ্ছা ভাইয়া, এখন ডাবল কোটেশনটা কেন ইউজ করলাম? এখানে ডাবল কোটেশন কেন ইউজ করছি? এটা যদি না দিই তাও তো আসলে রেজাল্ট এই সেম, সামটা, মানে আমি যদি না এটা আমরা হচ্ছে স্পেসের জন্য দিছি আর কি, যদি এখানে কি স্পেস দিতে চাইছি, তো দ্যাটস ওয়াই আমরা এটা দিছি, বড় স্পেস হয়েছে। তাহলে আচ্ছা ঠিক আছে, যদি রিমুভ করে দিই, ভাবলাম এটা রিমুভ করে দিই, তাহলে এখানে স্পেসটা কম আসছে আর কি, একটা সিঙ্গেল স্পেস আসছে, ওইটা দিছি, তাহলে আর কি ডাবল স্পেস আসছে, একটু দেখতে যাতে আমাদের জন্য ইজি হয়। প্রিন্ট করার কিছু রুলস আছে, আমরা একটু প্রিন্টের সবগুলো রুলস দেখে নিই। সবচেয়ে বেস্ট রুল হচ্ছে এফ স্ট্রিং, প্রিন্ট এফ দিয়ে দেন কোটেশন দেব, তাহলে সুবিধা কি হবে, দা সামেশন, আমাদের মনের মাধুরী মিশিয়ে কিছু লিখতে চাই, সামেশন ইকুয়াল টু, এখন সামের ভ্যালুটা দেখতে চাই, এখানে আমরা সামের যে ভ্যালুটা আসবে সেটা ডাইরেক্ট ভ্যারিয়েবল থেকে নিয়ে এসে প্রিন্ট করতে, ভ্যারিয়েবলের ভিতরে কি আছে সেটা দেখাবে, থার্ড সেকেন্ড ব্র্যাকেট একুয়াল সাম, ভ্যারিয়েবলের নাম, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। সো এফ যখন আমরা ইউজ করব তখন আমরা এই মনের মাধুরী মিশিয়ে জিনিসগুলো লিখতে পারি, সাথে ভ্যারিয়েবলটাকেও অ্যাড করতে পারি, তাহলে এই ভ্যারিয়েবল থেকে জিনিসটা আসবে। আমি যদি দেই সামেশন ইকুয়াল টু 250, সুন্দর করে আমাদেরকে দেখাচ্ছে ভ্যারিয়েবলের ভিতরে কি আছে সেটাও, এন্ড সামেশন। স্যার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ, আমরা কি ইফ ছাড়া প্রিন্ট করতে পারবো না, মানে খালি কোটেশন দিয়ে? পারবো, কিন্তু যখন আমরা এই যে মনের মাধুরী মিশিয়ে লিখতে চাই কিছু, মানে হচ্ছে আমাদের যেমন সামেশনী, হাবি জাবি ইত্যাদি ইত্যাদি এগুলো লিখতে চাই, আবার হচ্ছে ভ্যারিয়েবল লিখতে চাই, তখন আর কি এফ ইউজ করাটা বেটার। যদি এটা আমরা ইউজ না করি তখন দেখা যাবে এরকম ভাবে কমা কমা ইউজ করা লাগতে হবে, বারবার কমা ইউজ করা লাগবে, এখানে আবার কোটেশন দেওয়া লাগবে, যেমন যদি বলি প্রত্যেক বারবার ইউজ করাটা আমাদের একটু কষ্টসাধ্য, যেমন সামেশন ইকুয়াল টু এটা দেওয়া লাগবে, আবার কমা ইউজ করা লাগবে, সাম, দেন কমা দিলাম, এখানে আবার লেখা লাগবে সাবট্রাকশন ইকুয়াল টু, আবার কমা দিলাম সাব, এভাবে আসবে সামেশন সাবট্রাকশন ইকুয়াল টু 150। এটা লিখলাম, মানে আমাদের একটা স্ট্রিং দিলাম মনের মাঝে মিশিয়ে, দেন কমা দিয়ে ভ্যারিয়েবলটা দিলাম, আবার স্ট্রিং লিখলাম, কমা দিয়ে ভ্যারিয়েবল দিলাম। আর যদি আমরা এফটা ইউজ, দেন এটা ইজি, এত ঝামেলা নেই, যা খুশি তাই লিখবো,
যেখানে ভ্যারিয়েবল দরকার সেখানে শুধু সিঙ্গেল ব্র্যাকেট দিয়ে ভ্যারিয়েবলের নামটা দিয়ে দিই। এখানে যদি কমা দিই আবার n sub equal to cp sub div equal to div div এটা ভ্যারিয়েবল কার্লি ব্রেস, এটাকে আমরা বলে থাকি কার্লি ব্রেস, যেটাকে সেকেন্ড ব্র্যাকেট নামে চিনি। এটার ভিতরে ভ্যারিয়েবলটা দিয়ে দিলেই সুন্দর মতো চলে আসবে। আর দিই এটা হচ্ছে দ্বিতীয়টা, হচ্ছে এটা সামেশন ইকুয়াল টু f is d 250 sum equal to 150 div equal to 4.50 4.0। ওকে, এখন আমরা কোনো স্ট্রিং এবং ভ্যারিয়েবল দুইটাই প্রিন্ট করতে যাই তখন হয় এই মেথডটা ফলো করব, আদারওয়াইজ এই মেথডটা ফলো করব। আর কোনো কোশ্চেন এই ব্যাপারে? যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা একটু নেক্সট টপিকে যাই। নেক্সট টপিকে গেলে বেশি হয়ে যাবে কিনা, তারপর একটু যাই। ডেটা টাইপস, একটু ডেটা টাইপস সম্পর্কে একটু জানি নরমালি। ডেটা টাইপস জিনিসটা কি, এটার জন্য আমি একটু নিউ অন করে ফেলি। টাইম শেষ হয়ে গেছে। একটা মিটিং লিংক দিয়ে দিয়েছি, আমরা এটা জয়েন করি। Mira, ya lo sé. Adelante. Es que la clase. টিপু সুলতান, টিপু, তোমার ক্যামেরা অফ করো। ওকে, একটু ডেটা টাইপস নিয়ে আমরা একটু আলোচনা করি। ডেটা টাইপস জিনিসটা কি? আমরা যখন কাজ করি তখন কত ধরনের যেমন যখন বাসার ভিতরে বিভিন্ন বয়মে জিনিসপত্র রাখি, একটা রাইস, একটা হচ্ছে লেন্টিলস, সল্ট, মানে চাল, ডাল, লবণ, এগুলো এক টাইপের ডেটা, ঠিক না?
কি টাইপের ডেটা আমরা এগুলো বলতে পারি? এগুলো হচ্ছে খাদ্যদ্রব্য টাইপের ডেটা বা ফুড টাইপের ডেটা। সো যে ফুড টাইপের ডেটা বলতে পারি, এই খাবার খাদ্যশস্য যেগুলো আমাদের রান্নাঘরে থাকে। দেন যদি আমরা বলি একটা জারে পেট্রোল আছে, ডিজেল আছে, অকটেন আছে, তিনটা কি তিন ধরনের ফুয়েল, বাট এদের ধরন কিন্তু এক। সবাই হচ্ছে ফুয়েল টাইপের ডেটা। পেট্রোল, অকটেন, ডিজেল এগুলো প্রায় সিমিলার ক্যাটাগরি। এগুলো কিন্তু আমরা আবার আমাদের বাসার ভিতরে রাখি না, সেগুলো থাকে পেট্রোল পাম্পে অথবা হচ্ছে ফুয়েল স্টেশনে। দেন আমরা যদি বলি এই জিন, পরি, তারপর হচ্ছে ভূত, এই জিনিসগুলো কি এরাও কিন্তু আবার ওই খাদ্যদ্রব্যও না, আবার হচ্ছে পেট্রোল, তারপর হচ্ছে অকটেন, এইসব জিনিসও না। এরা হচ্ছে জিনি টাইপের ডেটা। এদের একটা ধরন আছে, এরা হচ্ছে জাতিগত, এদের ভিতরে কিছু কমন জিনিসপত্র আছে, বাট আলাদা আলাদা ধরনের। পেট্রোল, ফুয়েল, দেন হচ্ছে ফুড, জিনি, এই ধরনের আলাদা আলাদা টাইপের বা ক্যাটাগরির যেরকম জিনিস আছে, সেরকম আমাদের ডেটাগুলোর ভিতরে বা তথ্যের ভিতরেও বিভিন্ন ধরন আছে, ঠিক না? তো পাইথনের ভিতরে এরকম বিল্ট ইন কিছু ধরন আছে, সেগুলোর নাম যদি আমরা বলি, মোটা দাগে যদি বলি নিউমেরিক টাইপস এন্ড নন নিউমেরিক টাইপস। এটা হচ্ছে মেইন। নিউমেরিক টাইপস জিনিসটা কি? নাম্বার জাতীয় যেসব ডেটা আছে। ইন্টিজার, ইন্টিজার মানে বলতে পারি আমরা পূর্ণ সংখ্যা, বাংলায় যদি বলি পূর্ণ সংখ্যা। ফ্লোট, দশমিক সংখ্যা। কমপ্লেক্স নাম্বার, যারা হয়তো বা 9, 10 অথবা ইন্টারমিডিয়েটে পড়ছি তারা জানি যে আই দ্বারা কমপ্লেক্স নাম্বার বোঝায় √(-1) যেটা, এগুলো হচ্ছে কমপ্লেক্স নাম্বার। এগুলো কি সব হচ্ছে নিউমেরিক টাইপ বা নাম্বার টাইপের ডেটা। এদের হচ্ছে ধরন হচ্ছে এরা নাম্বার নিয়ে কাজ, যোগ বিয়োগ করা যায়, গুণ ভাগ করা যায়। আর নন নিউমেরিক টাইপের ডেটা কি? প্রথম যেটা সেটা হচ্ছে স্ট্রিং। স্ট্রিং জিনিসটা কি? যে কোনো ধরনের যে প্যারাগ্রাফ যদি লিখি আমরা বা হচ্ছে লেটার লিখি বা প্রিন্ট করতেছি যে আমার নাম অমুক, আমার নাম মিঠু, আমার নাম সামথিং সামথিং, আমি এই স্কুলে পড়ি, এগুলো সব হচ্ছে সেন্টেন্স বা ওয়ার্ড। এগুলোকে আমরা বলবো স্ট্রিং, STRING, স্ট্রিং টাইপের ডেটা। নাম, রোল, সেকশন ইত্যাদি। তারপর আরো কিছু টাইপের ডেটা আছে, লিস্ট, টাপল, সেট, ডিকশনারি, বুলিয়ান। এই জিনিসগুলো নিয়েও বলবো কথা। আমরা একটু ফার্স্টে ইন্টিজার টাইপের ডেটাগুলো, জিরো, পজিটিভ এন্ড নেগেটিভ, হোল, পূর্ণ সংখ্যাগুলোকে আমরা ইন্টিজার হিসেবে কাউন্ট করি। যেমন এই একটা ভ্যারিয়েবল, সেটার ভিতরে 7 রাখছি, এটা পূর্ণ সংখ্যা, এটা একটা ইন্টিজার টাইপ। এক্স একটা ভ্যারিয়েবল, সেটার ভিতরে -4 রাখছি, এটাও ইন্টিজার। এন্ড n=0 দিলাম, এটাও ইন্টিজার। সো মাইনাস থেকে শুরু করে প্লাস পর্যন্ত মাঝখানে 0 সবই হচ্ছে, সব পূর্ণ সংখ্যাই হচ্ছে ইন্টিজার। a=10, তাহলে এটা ডেটা টাইপ কি হবে? এটা কি ধরনের ডেটা? ভাত, খাদ্যদ্রব্য, পেট্রোল দ্রব্য না জিন? এটা হবে ইন্টিজার টাইপের, ওকে, নিউমেরিক্যাল ভিতরে। দেন ফ্লোটিং পয়েন্ট যদি দেখি, দশমিক সংখ্যা আমরা ইউজ করি অনেকেই। যেমন a= ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবল হলো 2.71, 2.71, x -4.5। বিগ নাম, স্মল নাম, এগুলো হচ্ছে ই দিয়ে আর কি 10⁻⁷ বোঝায়, এরকম বড় সংখ্যা বোঝানোর জন্য। এই দশমিক যেসব জায়গায় আমরা ইউজ করি, যেসব নাম্বারের ক্ষেত্রে বা ডেটার ক্ষেত্রে, সেগুলোকে আমরা বলবো ফ্লোটিং পয়েন্ট বা দশমিক সংখ্যা। এই যে যেমন আমরা সংখ্যা হচ্ছে e-9 হচ্ছে 10⁻⁹। ওকে, তাহলে ইন্টিজার বুঝলাম যে পূর্ণ সংখ্যা, ফ্লোটিং পয়েন্ট বুঝলাম 1.5, 2.4 ইত্যাদি, এগুলো দশমিক সংখ্যা। দেন কমপ্লেক্স নাম্বার বুঝবো না, বোঝার দরকার নেই আমাদের, এটা হচ্ছে ইমাজিনারি নাম্বার। এবং রুটের উপরে যখন -1 মাইনাস সংখ্যাকে যখন রুট করে সেটাকে আমরা কমপ্লেক্স বলি। এটা এত বেশি ইউজ করি না, যখন ইউজ হবে তখন আমরা শিখব। স্ট্রিংটা যদি আমরা দেখি, str1 একটা ভ্যারিয়েবল ইকুয়াল টু দিলাম আমরা হ্যালো ওয়ার্ল্ড। এখানে হ্যালো ওয়ার্ল্ড লিখতে হলে আমাদের কি করা লাগছে? এইখানে সিঙ্গেল কোটেশন ইউজ করছি আমরা, তার মানে এটা একটা স্ট্রিং।
একটা স্ট্রিং। আবার নেম ইকুয়াল টু জন ডো, এই যে এখানে ডাবল কোটেশন ইউজ করছি আমরা, এটাও একটা স্ট্রিং। ট্রিপল কোটেশন ইউজ করে মাল্টি লাইনে আমরা কিছু লিখলাম, সেটাও একটা স্ট্রিং। এটাকে যখন ভ্যারিয়েবলে রাখছি সেটা হয়ে গেছে স্ট্রিং টাইপের ভ্যারিয়েবল। তো আমরা একটু এক্সাম্পল যদি দেখি, এগুলো হচ্ছে কি টাইপের ডেটা, ইন্টিজার টাইপের ডেটা। আমরা যদি এগুলোকে কমেন্ট করি, কমেন্ট করার আরেকটা ইজিয়েস্ট ওয়ে হচ্ছে এইগুলো সব সিলেক্ট করলাম, সিটিআরএল কন্ট্রোল স্ল্যাশ, মানে যেটা ভাগ চিহ্ন সেটা দিলাম, পুরোটা কমেন্ট হয়ে গেছে। এখন আমরা যদি দেখি a ইকুয়াল টু 10, b ইকুয়াল টু 10.5, c ইকুয়াল টু, একটা কোটেশন দিলাম, দেখলাম কি লিখলাম, এরকম কিছু লিখলাম, কিছু একটা লিখলাম আর কি, একটা সেন্টেন্স। এটার টাইপ হয়ে গেছে স্ট্রিং। যদি আমরা টাইপ দেখতে চাই কি করব, এখানে বলি আমরা প্রিন্ট টাইপ এ প্লাস ইন্টিজার। সো এটা হচ্ছে ইন্টিজার, আইএনটি শর্ট ফর্ম ইন্টিজারের টাইপ। এখানে যদি বি লিখি তাহলে এখানে বলবে ফ্লোট, মানে ফ্লোটিং পয়েন্ট। বি হচ্ছে একটা ফ্লোটিং পয়েন্ট। সি এর টাইপ কি, সি ভ্যারিয়েবলে str দেখাবে, str মিন্স স্ট্রিং প্লাস str। টাইপ দেখার নিয়ম কি, প্রিন্টের ভিতরে typ টাইপ লিখে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ করে মাঝখানে ওই ভ্যারিয়েবলের নামটা দিতে হবে, তাহলে আমরা টাইপটা দেখতে পাবো। ওকে, তো ভ্যারিয়েবলের ভিতরে আমাদের নাম লেখা রাখতে পারে, ওইটাকে আমরা স্ট্রিং বলে, যেমন ফার্স্ট নেম ইকুয়াল টু md, লাস্ট নেম ইকুয়াল টু হাসান। এই যে হাসান এমনি লিখি যদি, এমনি হবে না, কারণ এটা একটা স্ট্রিং। ভ্যারিয়েবল যদি হয় তাহলে হইতো, এটা একটা স্ট্রিং যেহেতু এটার জন্য আমাদের কোটেশন ইউজ করা লাগবে অবশ্যই। হাসান ফার্স্ট নেম প্রিন্ট করি, দেখা যাচ্ছে ফার্স্ট নেমটা হচ্ছে এমডি, ফার্স্ট নেম ইকুয়াল টু এমডি, লাস্ট নেম ইকুয়াল টু হাসান। প্রিন্ট করলাম ফার্স্ট নেম, দেখা যাচ্ছে লাস্ট নেম ইকুয়াল টু এমডি। সো এই হচ্ছে আমাদের ইন্টিজার, ফ্লোট এবং স্ট্রিং ডেটা টাইপস। যদি আমরা এটা পারি, আচ্ছা এটা একটু কপি করে পেস্ট করে দিলাম, আমরা এখনই ক্লাস শেষ করে ফেলবো, হয়তো আর 10 মিনিট লাগবে ম্যাক্সিমাম, সে টাইম নিব না। ওকে, এখানে আমরা দিলাম, না কোডটা দিয়ে দিছি, ট্রাই করতে পারি। আরেকটা জিনিস কি, মেমোরির ভিতরে কিভাবে থাকে সেটা একটা ফ্যাক্ট, ঠিক না? মেমোরির ভিতরে তারা কিভাবে থাকে, মেমোরির ভিতরে কিভাবে থাকে এখানে লিখি, এই যে মেমোরি আমরা দিলাম ওপেন, এই হচ্ছে র্যাম। হ্যাঁ, যখন পাইথনের ভিতরে আমি লিখবো কোডের ভিতরে a equal to 10 ফার্স্ট নেম equal to md আলী, ফার্স্ট নেম দিলাম md আলী কোটেশন দিয়ে। এই ইকুয়াল টু যখন 10 লিখলাম তখন এখানে a নামে একটা জায়গা দখল করলো, সেটার ভিতরে 10 রেখে দিল। আর ফার্স্ট নেম যখন আমরা রাখলাম, স্ট্রিংটা আসলে থাকে একটু ডিফারেন্ট, কিভাবে থাকে, ডিফারেন্টলি থাকে। সাধারণত আমরা যদি ধরলাম যে ফার্স্ট নেম বুঝার সাথে যদি ধরি, ফার্স্ট নেম নিয়ে এখানে এমডি আলী রাখি, এটা জায়গাটা রেখে দিই, এই হচ্ছে ফার্স্ট নেম, এই হচ্ছে নেমের ভিতরে এইভাবে থাকি। ইন ডেপথে আমরা আরো বুঝবো কিভাবে স্ট্রিং থাকে, এটা নেক্সট ক্লাসে দেখবো, যে প্রত্যেকটা আলাদা আলাদা ওয়ার্ড আলাদা আলাদা
কিভাবে তারা আলাদাভাবে থাকে সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। আজকে দেখবো, আজকে আমরা সিম্পলি দেখি যখন a ইকুয়াল টু একটা ভ্যারিয়েবল দিলাম র্যামের ভিতরে, সে একটা জায়গায় এর নামে সেট করে দিবে যে এই ভ্যালু হচ্ছে 10। ফার্স্ট নেম নামে ভ্যারিয়েবল দিলাম, ফার্স্ট নেম র্যামের ভিতরে একটা জায়গা সিলেক্ট করে সেখানে এই লেখাটা সেভ করে রাখবে। আরো কিছু যদি একটা ভ্যারিয়েবল বানাই b ইকুয়াল টু 2.5, তাহলে ধরলাম এই জায়গায় b নিবে মেমোরিতে জায়গা, এখানে সে রাখবে 2.5। প্রত্যেকটা হচ্ছে এক একটা আলাদা আলাদা কি বয়ম কৌটা। ওকে, র্যামে আসলে এইভাবে কাজ করে, প্রোগ্রামগুলো এইভাবে জায়গা দখল করে। তো যেই প্রোগ্রামের ভিতরে যত বেশি ইনফরমেশন বা যত বেশি ডেটা, তত বেশি সেই প্রোগ্রামটা স্পেস অ্যাকোয়ার করে। যেমন আমাদের কম্পিউটারে স্টোরেজ শেষ হয়ে যায় না, যত বেশি ফাইল থাকবে তত বেশি স্টোরেজ শেষ হয়। কারণ কি, ফাইল যত বেশি সেটার ভিতরে ভ্যারিয়েবল তত বেশি, ডেটা তত বেশি, এবং মেমোরির জন্য তারা জায়গা দখল করতেছে বেশি। এভাবে করে মেমোরিতে আমাদের এই জিনিসগুলো রাখি আমরা। আর কি ছিল আজকের টপিকে আমরা একটু দেখি যে নেমিং রুলস, কিভাবে ভ্যারিয়েবলগুলোর নামের রুল ঠিক করতে হবে। তারপর ডেটা টাইপ দেখলাম বিভিন্ন ধরনের, আরো কিছু ডেটা টাইপ আছে একটু দেখাই দিই শর্টকাটে। স্ট্রিংস পর্যন্ত দেখলামই। বুলিয়ান্স, বুলিয়ান্স মানে কি, কখনো কোনো কোনো ইনফরমেশন হয় ট্রু হয় নয় ফলস হয়। যেমন একটা ভ্যারিয়েবলের নাম দিলাম যে ইজ মেল, আমরা একটা ডেটাবেস বানাইলাম, সেখানে ইজ মেল আর ইজ ফিমেল নামে দুইটা ভ্যারিয়েবল রাখলাম, মানে ইজ মেল ইজ ফিমেল দুইটা ভ্যারিয়েবল রাখলাম। সো যখন একটা ছেলের জন্য আমরা একটা এই ফর্মগুলো ফিল আপ করবো, তখন ইজ মেল ইকুয়াল টু কি করলাম, ট্রু, আর ইজ ফিমেল ইকুয়াল টু ফলস করে দিলাম। হ্যাঁ বা নাই উত্তর যেগুলো হয়, অথবা ইট ইজ রেইনিং, বাইরে কি বৃষ্টি হচ্ছে, যদি হয় তাহলে ট্রু, যদি না হয় তাহলে ফলস, এর বাইরে কিছু নাই। তো যখন আমরা এরকম বাইনারি 0 বা 1, ফলস অথবা ট্রু নিয়ে কোনো কাজ করব বা স্টোর করব ইনফরমেশন, তখন আমরা সেটাকে বুলিয়ান টাইপ করি। ওকে, এটা তো দেখছি ফ্যাক্টরস। দেন হচ্ছে লিস্ট। লিস্ট কি, যখন আমরা যেমন বাজার করতে গেলে লিস্ট লাগে না আমাদের, আমরা একটা বাজার করতে নিয়ে গেলাম, একটা লিস্ট ধরায় দিল আম্মু, নাম দিল আপেল আনতে, রাইস আনতে, তারপর হচ্ছে টমেটো আনতে, আর মিল্ক আনতে, 4টা জিনিস আনতে বললো। লিস্টও এরকম আসলে, এটার ভিতরে আমরা মাল্টিপল জিনিস রাখতে পারি। যেমন লিস্ট নামে একটা ভ্যারিয়েবলের ভিতরে থার্ড ব্র্যাকেট দিয়ে কমা দিয়ে সেপারেট করে আমরা অনেকগুলো আইটেম রাখতে পারি, যে 3, 15.2, 12, 3, -4, 5, 9, 4টা কি, এটা হচ্ছে ইন্টিজার, এটা ফ্লোট, এটা ফ্লোট, সরি এটা ইন্টিজার, এটা হচ্ছে ইন্টিজার। সো ইন্টিজার, ফ্লোট, ইন্টিজার, ইন্টিজার, 4 ধরনের 4টা ডেটা না, এই ডেটাকে কিন্তু আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করে একটা ডেটার ভিতরে রাখছি। যখন আমরা একটা ভ্যারিয়েবলের ভিতরে 4টা ডেটা রাখলাম, এটা হয়ে গেছে একটা লিস্ট। এই যে যেমন অ্যাপেল, ব্যানানা, রাইস, যেমন নেমস এর একটা লিস্ট বানাইছে এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে, যেহেতু এটা একটা স্ট্রিং সেজন্য এখানে কোটেশন ইউজ করা হয়েছে, মাঝখানে কমা দিয়ে সেপারেট করছি, এখানে আবার যে কোটেশন ইউজ করছি, জেন, বব, স্যালি, 3 জনের নাম একটা লিস্ট তৈরি করা হয়েছে। তো 3 জনের নামকে আমরা নেমস এর ভিতরে পাচ্ছি। এই যে বাজার করতে যেমন অ্যাপেল, রাইস, টমেটো, ব্যানানা, বিভিন্ন জিনিস আলাদা আলাদা আইটেম একসাথে লিখে নিয়ে যাই, লিস্ট ভেরিয়েবল তো সেরকম, যেখানে আমরা মাল্টিপল ভেরিয়েবল রাখতে পারি। লিস্টটা কি আমরা বুঝতে পারছি? একটু কনফিউজিং লাগতে পারে যেহেতু ফার্স্ট দেখাচ্ছি।
লিস্ট নিয়ে কি কোনো কনফিউশন আছে? থাকতে পারে। ডেটা টাইপ নিয়ে কোনো কনফিউশন আছে কিনা সেটা একটু থাকলে জানাই। এই লিস্ট দেন হচ্ছে টাপল, ডিকশনারি, সেটস, এইসব জিনিস নিয়ে আমরা হচ্ছে নেক্সট ক্লাসে আরো ইন ডেপথে দেখব। তো আপাতত আমরা এই পর্যন্তই রাখি আজকের ক্লাস। আর কারো কোনো প্রবলেম থাকলে সেটা আমরা ইনশাআল্লাহ সলভ